হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদের চরণে আমি মার শ্রদ্ধ নিবেদন করছি। তো আজকের ক্লাসটা হচ্ছে স্পেশাল ফুড ফর কিপিং আওয়ার গাট হেলদি, এই টপিকস এর উপর। তো এই টপিকসে যাওয়ার আগেই আমি যে গত ক্লাসে হচ্ছে আলোচনা করেছিলাম যে প্রপার ওয়ে অফ ইনটেকিং ওয়াটার, ওইটা সম্পর্কে হচ্ছে আমি কিছু টপিকস হচ্ছে আমি এসকেপ করেছিলাম। তো সেটা হচ্ছে আমি কিছু টপিকস প্রথম 5 মিনিটে আলোচনা করব। তারপর নেক্সট হচ্ছে আমরা আজকের টপিকসে ফিরে আসবো। তো আহ গত ক্লাসে হচ্ছে আমরা বলেছিলাম যে প্রতি ঘন্টায় আমরা সকালবেলা যখন হচ্ছে আধা 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 লিটার থেকে 1 লিটার জল পান করব। তারপর হচ্ছে আমরা প্রথম 10 ঘন্টা প্রতি ঘন্টায় হচ্ছে আহ 150 থেকে 200 ml এর মতন হচ্ছে জল পান করব। এখন অনেক সময় হচ্ছে আমরা কাজে ব্যস্ত থাকি। এখন প্রতি ঘন্টায় আমাকে মনে করে করে হচ্ছে 150 ml থেকে 200 ml পর্যন্ত হচ্ছে জল খাওয়াটা খুবই টাফ মনে করে করে। তো আমাদের বডির কি কি সিমটমস হচ্ছে দেখে আমরা বুঝতে পারবো যে এখন আমার জল খাওয়া প্রয়োজন। তো আমাদের বডির নর্মাল প্রসেসে যখন হচ্ছে আমাদের সেলগুলো ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন হচ্ছে আমাদের যে থার্স্টি যে সেন্টার রয়েছে আমাদের ব্রেনের, যে হাইপোথ্যালামাসে, সেই থার্স্টি সেন্টার হচ্ছে স্টিমুলেটেড হয়। তখন হচ্ছে আমরা পিপাসা অনুভব করি। তো বলা হয় যে আমরা যেন যখন আমাদের পিপাসা পাবে তখন যেন আমরা দেরি না করে আমরা জল খেয়ে ফেলি। এখন অ্যাকসেপ্ট যদি হচ্ছে আমার খাবারের ইমিডিয়েট আগে এবং ইমিডিয়েট পরে তখন যদি পিপাসা পায় তখন আমরা জল খাবো না। আর জল খেলেও যদি একান্তই প্রয়োজন হয় তাহলে সিপস অফ ওয়াটার, সামান্য পরিমাণ জল, যতটুকু জল খেলে কিনা আমার ওই সময় হচ্ছে পিপাসাটা সামান্য পরিমাণ নিবৃত্তি হবে, সেটুকু ততটুকুই হচ্ছে আমরা জল খাবো। তাহলে বললাম যে পিপাসা পেলে আমরা হচ্ছে দেরি না করে হচ্ছে জল খাবো। প্রতিবার প্রস্রাব করার পর, যতবার হচ্ছে আমরা প্রস্রাব করছি মানে হচ্ছে আমাদের কিডনি হচ্ছে কিডনি থেকে হচ্ছে ব্লাডার, প্রস্রাব ইউরিন এসে ব্লাডার ফুল হয়ে যাচ্ছে, আমরা মিচুরেশন রিফ্লেক্স হচ্ছে বুঝতে পারছি, যে প্রস্রাব করার যে আর্জ, যে ইচ্ছা, সেটা হচ্ছে আমরা উপলব্ধি করতে পারছি। তখন হচ্ছে আমরা ওয়াশরুমে গিয়ে আমরা ব্লাডার খালি করে আসছি, তখন হচ্ছে আমি জল খেয়ে ফেলবো। কারণ একবার হচ্ছে আমার কিডনি এতটুকু ইউরিন তৈরি করেছে, তারপর হচ্ছে আবার ইউরিন তৈরি করতে, আবার হচ্ছে আমাদের বডির টক্সিক ম্যাটেরিয়ালস গুলো বাইরে বের করতে আমার আরো কিছু জল খাওয়া প্রয়োজন। তখন হচ্ছে আমি কিছু পরিমাণ জল খেয়ে ফেলবো। এটাও বলেছি আমি সকালে ঘুম থেকে উঠে আমি আধা লিটার থেকে 1 লিটার পর্যন্ত জল খেতে পারি। কিভাবে আমরা জল খাবো, কখন কতটুকু পরিমাণে জল খেতে পারি সেটা হচ্ছে আমি ডিটেলস আলোচনা করেছি আমি প্রিভিয়াস ক্লাসে। আর জল পান করার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা। বেশি করে জল পান করব সকালবেলা, এবং সবচেয়ে কম জল জল পান করব হচ্ছে রাতের বেলা। আর আরেকটা টপিকস নিয়ে হচ্ছে আমি আলোচনা করি নাই, সেটা হচ্ছে ওআরএস, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, ওর স্যালাইন। তো সেটা অনেক সময় হচ্ছে আমরা ওর স্যালাইন যখন তখন খেয়ে ফেলি। একটু ঘেমে গেলাম, ওর স্যালাইন খেয়ে ফেললাম। একটু হচ্ছে দুর্বল লাগলো, ওর স্যালাইন খেয়ে ফেললাম। তারপর হচ্ছে একটু আমি হচ্ছে অনেক বেশি কাজ করেছি, অনেক বেশি হচ্ছে দুর্বল হয়ে গেছি, তখন হচ্ছে আমি ওর স্যালাইন খেয়ে ফেললাম। আসলে আমরা কখন ওর স্যালাইন খাবো আর কখন ওর স্যালাইন খাবো না সেটা হচ্ছে আমাকে দেখতে হবে। আর ওর স্যালাইন খাওয়ার সঠিক নিয়ম, যেমন অনেক সময় আমরা হচ্ছে 1 গ্লাস জলে ওরসেলাইন, 1 প্যাকেট ওরসেলাইন দিয়ে হচ্ছে আমরা খেয়ে ফেলছি। ইটস স্ট্রিক্টলি প্রহিবিটেড। এরকম কখনোই করা যাবে না। তাহলে হচ্ছে আমাদের ওরসেলাইন যে কারণে খাচ্ছি, আমার বডিতে যে উপকারটা হতো সেটা তো হবেই না, বরং আমার বডি পুনরায় ডিহাইড্রেটেড হয়ে যাবে। কারণ হচ্ছে আমার অসমোলারিটি মেনটেন করতে হবে। যদি হচ্ছে আমি 1 প্যাকেট ওরসেলাইনকে আমি আধা লিটার পানিতে হচ্ছে আমি গোলাই, তাহলে এটার অসমোলারিটিটা সঠিকভাবে হচ্ছে হয়। তো আমাদেরকে কি করতে হবে, একটা 1 প্যাকেট ওরসেলাইন আধা লিটার পানির মধ্যেই হচ্ছে গোলাতে হবে। আর সেটা আমরা কখন খাবো, যখন হচ্ছে আমাদের ডায়রিয়া হবে, আমাদের অনেক বেশি ভমিটিং হবে। যদি হচ্ছে ভমিটিং মানে হচ্ছে বমি, যদি অনেক বেশি একটা আহ, মানুষ অনেক বেশি, একজন ভক্ত অনেক বেশি বমি করতেছে, তখন হচ্ছে আমরা ওরসালাইনটা নিতে পারি। যখন আমাদের বডি রিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, যখন সরি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। তো ডিহাইড্রেটেড যে হয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমার ইউরিন পাস হবে না, আমি কান্না করলে চোখ দিয়ে জল বের হবে না,
তারপর আমার জিহ্বা হচ্ছে শুকিয়ে আসবে, আমার অনেক বেশি পিপাসা পাবে। তখন আমি বুঝতে পারবো যে আমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, মানে আমি পানির শূন্যতায় ভুগছি। তখন হচ্ছে আমরা ওরসেলেন খাবো। ডায়রিয়ার পর হচ্ছে আমরা ওরসেলাইন খাবো। যে আমি যদি হচ্ছে 2-3 বার পাতলা পায়খানা করছি, তখন হচ্ছে আমি ওরসেলাইন খাবো। তো ডায়রিয়ার পর হচ্ছে আমরা কতটুকু ওরসেলাইন খাবো? যেমন আধা লিটার পানিতে গুলে 1 প্যাকেট, সেটা তো আমি গুলবই। কিন্তু হচ্ছে প্রতিবার পাতলা পায়খানার পরে আমরা হচ্ছে যারা অ্যাডাল্ট, ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট পারসন, তখন হচ্ছে আমরা হাফ গ্লাস থেকে 1 গ্লাস পর্যন্ত হচ্ছে খেতে পারি প্রতিবার পাতলা পায়খানার পরে। আর বাচ্চাদের ক্ষেত্রে ওরা যতটুকু খেতে পারে ততটুকু দিবেন, বা হচ্ছে আমরা অনেক সময় হিসাব করে বলি যে যা তার যত কেজি তত চামচ। ধরেন একটা বাচ্চার যদি হচ্ছে ওজন হয় 6 কেজি, তাহলে হচ্ছে আমরা 6 থেকে 10 চামচ, টিস্পুন, তাকে হচ্ছে আমরা পোর্সেলাইন খাওয়াবো। তারপর সে যতটুকু খেতে পারে। তো এটা ছিল। তারপর অনেক সময় আমরা কি করি, যে আমার প্রেশারটা কমে গেছে, তো পোর্সেলাইন একটু খেয়ে ফেলি। তো অ্যাকচুয়ালি আদৌ আপনার প্রেশার কমেছে কিনা সেটা দেখতে হবে। যেমন একটা হাইপারটেনসিভ যে পেশেন্ট, তাকে হচ্ছে অবশ্যই তার প্রেশার চেক করা ছাড়া তাকে হচ্ছে ওরসেলাইন খাওয়ানো যাবে না, বা যে কিনা জানে না তার প্রেশার কেমন থাকে। অনেক সময় হচ্ছে আমাদের প্রেশার বেড়ে থেকে আমরা বুঝতে পারি না, আমাদের শরীরে দুর্বল লাগে, ভ্যারাইটি সিমটমস ডেভেলপ করে। তো তখন যদি আমি মনে করি যে আহ একটা ওরসেলাইন খেয়ে ফেলি, তো আমার তো হচ্ছে প্রেশার আহ অলরেডি হচ্ছে বাড়া, তারপরে যখন আমি ওরসেলাইন খাবো, তখন হচ্ছে প্রেশার আমার আরো বেড়ে যাবে। তাহলে এরকম বেড়ে গিয়ে আমার স্ট্রোক পর্যন্ত হতে পারে। এটা এতটা ভয়ানক। তাহলে হচ্ছে যখন আমার এরকম দুর্বল লাগবে, তখন হচ্ছে আমার অবশ্যই প্রেশার চেক করে নিতে হবে। প্রেশার চেক করে যখন আমি দেখবো যে আমার ব্লাড প্রেশার 90/60 বা তার চেয়ে কম, তখন হচ্ছে আমি একটা ওরসেলাইন খেতে পারি। সেটা হচ্ছে আমার প্রেশার বাড়াতে বা প্রেশার নর্মালে আনতে হেল্প করবে। তো আমার হচ্ছে গত ক্লাসের এতটুকুই ছিল এক্সটেনশন। তো আজকে হচ্ছে আমি আজকে টপিকস নিয়ে স্টার্ট করব। স্পেশাল ফুড ফর কিপিং আওয়ার গাট হেলদি। আচ্ছা, তো আমাদের ইসোফেগাস মানে হচ্ছে আমাদের খাদ্যনালী, আমাদের পাকস্থলী এবং হচ্ছে আমাদের অন্ত্র, আমাদের গাট। ওই গাটকে সুস্থ এবং শক্তিশালী করার জন্য কিছু স্পেশাল ফুড আছে। ফার্স্ট ফুড যদি আমি বলি, সেটা হচ্ছে ফার্মেন্টেড খাবার। ফার্মেন্টেড জাতীয় খাবার, যেমন দই, পান্তা ভাত। তো দই, পান্তা ভাত কেন ফার্মেন্টেড জাতীয় খাবার? এগুলা কি উপকার করে? দই এবং পান্তা ভাত, সেগুলো যেহেতু হচ্ছে ফার্মেন্টেড খাবার, সেগুলোতে হচ্ছে কিছু উপকারী ব্যাকটেরিয়া জন্মায়। যখন আমরা ফার্মেন্ট করি, ফার্মেন্টেশন প্রক্রিয়াতে কিছু উপকারী ব্যাকটেরিয়া সেগুলোতে গ্রো করে, যেগুলো কিনা আমাদের বডিতে প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে, এবং সেগুলো আমাদের খাদ্যের হজমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফার্স্টে আমি বললাম যে ফার্মেন্টেড জাতীয় খাবার, আমরা হচ্ছে প্রতিটা টপিকস আলোচনা করবো এবং টপিকস এর সাথে বলে দেব কিছু উদাহরণ, যে কি কি ফুড গুলা এই জাতীয় খাবার, সেটা হচ্ছে আমরা বলে দিব। তাহলে ফার্মেন্টেড জাতীয় খাবার হচ্ছে পান্তা ভাত, তারপর হচ্ছে দই। দই অবশ্যই আমরা হচ্ছে বাইরের যে ফ্লেভার যুক্ত দই, তারপর হচ্ছে চিনি যুক্ত দই, যে মিষ্টি দই, সেগুলো হচ্ছে আমরা ইউজ করবো না। আমরা ঘরে বানিয়ে আমরা টক দই, চিনি ছাড়া দই, টক দইটা যদি হচ্ছে আমরা খেতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে ভালো সাপ্লাই দিবে। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ফাইবার যুক্ত খাবার। এখন ফাইবার যুক্ত খাবার কোনগুলো? যেমন চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, যে কোনো রকমের শাক, লাউ, গাজর, বাঁধাকপি, দেন হচ্ছে কলা, ওটস, লাল চাল, পেয়ারা। এই যে ফাইবার জাতীয় খাবারগুলা, সেই খাবারগুলা হচ্ছে আমাদের বডিতে আমাদের হজমে সাহায্য করে, আর হচ্ছে আমাদের প্রিবায়োটিক্স হিসেবে কাজ করে। আমাদের প্রোবায়োটিক্স যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়াগুলোর কাজকে এনহ্যান্স করবে, ত্বরান্বিত করবে। কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যদি ঠিকভাবে খাবার না খাই, তাহলে হচ্ছে আমরা কাজ করতে পারি না, আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, সঠিকভাবে কাজ করতে পারি না। আমি না খেয়ে কতক্ষণ কাজ করতে পারবো? আমার তো এনার্জি নেই। তো সেরকম ভাবে সেই প্রিবায়োটিক্স যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আমি খেলাম পান্তা ভাত খাওয়া বা হচ্ছে টক দই খাওয়ার মাধ্যমে, এখন এই যে প্রোবায়োটিক্স, তো ওই প্রোবায়োটিক্স যে ব্যাকটেরিয়া গুলো, সেই ব্যাকটেরিয়া গুলো তো খাবার দিতে হবে আমাকে। তো সেই ব্যাকটেরিয়া গুলোর খাবার হচ্ছে প্রিবায়োটিক্স। প্রিবায়োটিক্সের সাথে খেতে হবে, যাতে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো খাবার খেয়ে অনেকক্ষণ বেঁচে থেকে আমাদেরকে হচ্ছে আমাদের অ্যান্টিবডি প্রোডাকশনে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় তারা হচ্ছে কন্ট্রিবিউট করতে পারে। থার্ড, আমরা
প্রোটিন জাতীয় খাবার খাবো। প্রোটিন জাতীয় খাবার, যেটা কিনা হচ্ছে যারা আমরা ভেজিটেরিয়ান, যারা হচ্ছে আমরা প্রসাদ পাই, তাদের হচ্ছে পরিমাণটা কম হয়ে যায়। আমরা হচ্ছে অতটুকু পরিমাণে হচ্ছে আমরা প্রোটিন খেতে পারি না। তবু হচ্ছে আমি বলবো যে কোন কোন সোর্স থেকে আমরা প্রোটিন পেতে পারি। আর ফার্স্টে বলবো হচ্ছে এই প্রোটিনটা আমার কেন প্রয়োজন। এই প্রোটিন জাতীয় খাবার হচ্ছে আমাদের যে খাদ্যনালীর কোষ, সেই কোষগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বডির 3 ধরনের সেল থাকে। একটা হচ্ছে লেভেল সেল, একটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে স্টেবল সেল, থার্ড হচ্ছে পার্মানেন্ট সেল। তো যেগুলো হচ্ছে লেভেল সেল, ওই লেভেল সেল প্রতিনিয়ত হচ্ছে নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে আবার রিজেনারেশন হচ্ছে। তো আমি এরকম কিছু সেলের উদাহরণ দিই, যেমন হচ্ছে আমাদের গাটের যে হচ্ছে এপিথেলিয়াম, যে আমাদের খাদ্যনালীর যে হচ্ছে লেয়ার এপিথেলিয়াম, ওই এপিথেলিয়াম গুলো হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি প্রতিনিয়ত শেডিং হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে তারা নষ্ট হচ্ছে, এবং প্রতিনিয়ত হচ্ছে আবার রিঅ্যাপিথেলিয়ালাইজেশন হচ্ছে, রিজেনারেশন হচ্ছে। এগুলো হচ্ছে লেভেল সেল। স্টেবল সেল, স্টেবল সেল হচ্ছে যেমন হচ্ছে আমাদের হার্ট মাসেল, স্কেলিটাল মাসেল। এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে এগুলা রিজেনারেশন হয় না, তবে স্পেশাল স্টিমুলাসে সেগুলো হাইপারট্রফি হয়। হাইপারট্রফি মিন্স ইনক্রিজ সাইজ এন্ড শেপ অফ দ্য সেল উইথ প্রপার স্টিমুলাস। যেমন হচ্ছে দেখবেন আপনারা যারা হচ্ছে ওই যে প্যাক, আপনার অনেক বেশি হচ্ছে এক্সারসাইজ করে তারা হচ্ছে অ্যাবডোমেনে হচ্ছে যেই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটাকে ওরা প্যাক করে ফেলে, প্যাক প্যাক বানায়। বা হচ্ছে যারা বডি বিল্ডার, তাদের দেখবেন হচ্ছে তাদের মাসেল গুলো অনেক হাইপারট্রফিড। তো এই যে স্কেলেটাল মাসেল সেল, সেগুলো হচ্ছে আমাদের স্টেবল সেল। আর এটা হচ্ছে পার্মানেন্ট সেল, যেমন হচ্ছে আমাদের ব্রেন সেল। ব্রেন সেল হচ্ছে আমাদের পার্মানেন্ট, এটা কখনো হচ্ছে রিজেনারেশন হয় না। তো আমাদের যেহেতু গাটের সেলগুলো বা সেলগুলা হচ্ছে লেভেল সেল, মানে প্রতিনিয়তই হচ্ছে শেডিং হচ্ছে, আবার প্রতিনিয়তই হচ্ছে আমার রিজেনারেশন এবং রিঅ্যাপিথেলিয়ালাইজেশনের প্রয়োজন হচ্ছে। তো সেজন্য এই রিঅ্যাপিথেলিয়ালাইজেশনের জন্য প্রয়োজন প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন হচ্ছে আমাদের কোষগুলোকে আবার রিপেয়ার করতে সাহায্য করে। কিন্তু আমরা যদি প্রোটিন জাতীয় খাবার কম খাই, তাহলে হচ্ছে এরকম রিজেনারেশনটা হয় কিন্তু পারফেক্টলি হয় না, যার কারণে আমাদের বিভিন্ন ইন্টেস্টিনাল আলসার, স্টোমাক আলসার, গ্যাস্ট্রিক আলসার এগুলো দেখা দেয় বেশি। তো তাইলে হচ্ছে আমরা কোন ধরনের খাবার থেকে হচ্ছে আমরা প্রোটিন পাবো? যারা হচ্ছে আমরা নিরামিষ খাচ্ছি বা প্রসাদ পাই, তো আমরা হচ্ছে সয়াবিন খেতে পারি। আমরা হচ্ছে ভ্যারাইটিস ধরনের, যেমন হচ্ছে আমরা জানি যে আমরা যে প্লান্ট সোর্স থেকে হচ্ছে যে প্রোটিন গুলো পাওয়া যায়, সেগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। আর হচ্ছে আমরা এনিমাল সোর্স থেকে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পাই। তো এনিমাল সোর্স হচ্ছে আমরা যেমন দুধ, সুষম খাদ্য, দুধকে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবে গ্রহণ করতে পারি। যারা দুধ খেতে পারেন, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নেই, মানে দুধ খেলে হচ্ছে পেট ফুলে যাওয়া বা হচ্ছে অস্বস্তি লাগা এরকম যাদের হয় না, তারা হচ্ছে প্রতিদিন ½ লিটার বা হচ্ছে 1 গ্লাস করে হচ্ছে আমরা দুধ খেতে পারি। বা হচ্ছে আমরা যারা দুধ খেতে পারি না, তার টক দই খেতে পারি। টক দইও হচ্ছে আপনার গুড অ্যামাউন্টের হচ্ছে প্রোটিন পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা পনির খেতে পারি। হুম, পনির খেতে পারি, তারপর হচ্ছে সয়াবিন খেতে পারি, ছোলা খেতে পারি। ছোলা হচ্ছে সারা রাত ভিজায় সকালবেলা হচ্ছে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে সেই ছোলাটা হচ্ছে আমরা কিছু সালাদের সাথে খেতে পারি। সেটা হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন। তারপর ভ্যারাইটিস জাতীয় ডাল, যেমন হচ্ছে আমি বললাম সোর্স থেকে সেকেন্ড ক্লাস প্রোটিন পাই, কিন্তু যদি আমরা ভ্যারাইটিস ধরনের ডাল একসাথে করে রান্না করি, তখন সেটা আবার ফার্স্ট ক্লাস হয়ে যায়। ভ্যারাইটিস ধরনের সবজি একসাথে রান্না করি, সেগুলো যেমন খিচুড়ি, খিচুড়িতে হচ্ছে আমরা চাল 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 হচ্ছে একটা সেকেন্ড ক্লাস প্রোটিন। চালে যে প্রোটিনটা থাকে সেকেন্ড ক্লাস প্রোটিন, ডালে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। কিন্তু যখন চাল এবং ডাল একসাথে খিচুড়ি রান্না করা হয়, সেটা হচ্ছে আবার ফার্স্ট ক্লাস হয়ে যায়। যেমন চেষ্টা করবেন যে মুগ ডাল আর বুটের ডাল একসাথে সিদ্ধ করে রান্না করার জন্য, তাহলে হচ্ছে প্রোটিন যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে বেড়ে যায়। তাহলে আমরা এবার থার্ডলি আলোচনা করলাম যে আমরা কেন প্রোটিন জাতীয় খাবার খাবো এবং হচ্ছে কি কি প্রোটিন জাতীয় খাবার খাবো। 4 নাম্বার, হেলদি ফ্যাট যুক্ত খাবার। হেলদি ফ্যাট যুক্ত খাবার, আপনার হচ্ছে 2 ধরনের ফ্যাট থাকে। হুম, একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড।
আনস্যাচুরেটেড মধ্যে আছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এগুলোর মধ্যে একটা আছে আপনার এগুলো যেগুলো খারাপ খারাপ ফ্যাটি অ্যাসিড, সেগুলোর মধ্যে আছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা আছে ট্রান্স ফ্যাট। যেমন হচ্ছে অনেক সময় কি করি আমরা, যখন হচ্ছে ভাজি ভাজি পোড়া করি, ভাজি বড়া করি, তখন হচ্ছে যে তেলটা বেঁচে যায় সেটার মধ্যে সেটা দিয়ে আবার রান্না করি। তো এরকম একটা তেলকে যখন, যেমন হচ্ছে সয়াবিন তেল, সয়াবিন তেল মোটামুটি ভালো, এটাও আনস্যাচুরেটেড, মনো আনস্যাচুরেটেড, কিন্তু যখন হচ্ছে এটাকে আমরা জাল করি তখন হচ্ছে এটা স্যাচুরেটেড হয়ে যায়, আবার জাল করলে সুপার স্যাচুরেটেড হয়ে যায়। এটা ট্রান্স ফ্যাটে পরিণত হয়, যেটা কিনা আনহেলদি ফর আওয়ার মানে হেলথ, অনেক বেশি বিষ বলতে পারেন। যেমন হচ্ছে আমরা এই যে বিভিন্ন ভোজনালয়ে যাই, সেখানকার সিঙ্গারা খাই, তারপরে হচ্ছে আহ সবজি বন, পুরি, এগুলা হচ্ছে খাইতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু আসলে আমরা ট্রান্স ফ্যাট খাচ্ছি। আর আমাদের লিভার, তারপর হচ্ছে আমাদের যেই এন্ডোথেলিয়াল যে সিস্টেম, আমাদের যে সার্কুলেশন সিস্টেম, ওই সিস্টেমকে হচ্ছে দুর্বল করে ফেলছে। কারণ এই ট্রান্স ফ্যাট গুলোই হচ্ছে এই স্যাচুরেটেড ফ্যাট গুলোই হচ্ছে আমাদের যেই ব্লাডের যে ওয়াল, যে রক্তনালীর যে ওয়াল, এগুলাতে হচ্ছে অ্যাথেরোমা, অ্যাথেরোস্ক্লেরোসিস এগুলা ডেভেলপ করে। আর এগুলোই পরবর্তীতে হচ্ছে আমাদের বিভিন্ন হার্ট ডিজিজ, স্ট্রোক এগুলা করতেছে। খারাপ খারাপ হচ্ছে রোগগুলা হচ্ছে আমাদেরকে করতেছে। তো হচ্ছে আমরা হেলদি ফ্যাট যুক্ত খাবার খাবো, তাহলে গুলাতে হচ্ছে আমরা এরকম হেলদি ফ্যাট যুক্ত খাবার মানে কোন সোর্স, আমাদের সোর্স কি, কোন খাবারগুলো হচ্ছে এই হেলদি ফ্যাট ক্যারি করে। যেমন হচ্ছে অলিভ অয়েল, ভার্জিন অলিভ অয়েল, অলিভ অয়েলটা হচ্ছে সবচেয়ে ভালো, তেলগুলোর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল। তারপর হচ্ছে কুমড়ো বীজ, কাজু বাদাম, কাঠবাদাম, সেগুলো হচ্ছে আমরা হেলদি ফ্যাট হিসেবে হচ্ছে আমরা গ্রহণ করতে পারি। তাহলে হেলদি ফ্যাট যুক্ত খাবারগুলো কি করে, আমাদের পাকস্থলী এবং অন্ত্রে যে প্রদাহ থাকে বা আলসার থাকে সেগুলো রিপেয়ার করতে সাহায্য করে। তাই আমরা বুঝতে পারছি যে হেলদি ফ্যাট যুক্ত খাবারগুলো আমাদের মানে কতটা হচ্ছে প্রয়োজন। তো আমরা প্রতিদিন কিছু পরিমাণে 4-5টা কাজু বাদাম, 4-5টা হচ্ছে কাঠবাদাম, আমাদের সবাই তো হচ্ছে আমরা ঘরে কুমড় খাই, ওই কুমড়া কুমড়া থেকে যে বীজগুলো সেগুলো যদি হচ্ছে আমরা কালেক্ট করে রাখি, সেগুলো হচ্ছে উপরের যে শেলটা, শেলটা ছুলে সেগুলো হচ্ছে আমাদের ঘরে স্টোর করে রাখি, তাহলে সেখান থেকে প্রতিদিন আমরা কিছু পরিমাণ হচ্ছে কুমড়ো বীজ গ্রহণ করতে পারি। সেগুলো থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই। আর হচ্ছে সবার পরে খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে। আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি খাবার খাই, অর্ধেক জিভে গলাধঃকরণ করে ফেলি। এখন আমি যদি খাবার ভালোভাবে চিবিয়ে না খাই, তাহলে যে তার ভিতরে যে পুষ্টি গুণগুলো আছে সেগুলো তো হচ্ছে আমার বডিতে ঠিকঠাক মতন হজম হতে পারবে না। যদি হজম না হয়, ঠিকঠাক মতো এটা ব্ল্যান্ড না হয়, আমার বডি ব্ল্যান্ড করতে না পারে, তাহলে যে ব্লাডে অ্যাবজর্পশন হবে না। তো ব্লাডে অ্যাবজর্পশন না হলে মেটাবলিজম পর্যন্ত সে কিভাবে যাবে, তাই নয় কি? তো সেরকম ভাবে আমাদের কি করতে হবে, যে আমরা যে খাবারগুলো খাবো সেটা সঠিকভাবে, ভগবান যেহেতু আমাদেরকে 32টা দাঁত দিয়েছেন, সেই দাঁতগুলোকে প্রতি ভগবান অকার্যের জন্য কোনো অর্গান আমাদেরকে দেয়নি। হ্যাঁ, তো যে অর্গান গুলো আমাদেরকে দিয়েছেন সেগুলোর প্রপার ইউটিলাইজ করতে হবে। আমাদের 32টা দাঁত দিয়ে খুব ভালোভাবে চিবিয়ে ফিনিশ করে তারপর হচ্ছে গিলতে হবে। আহ এখন হচ্ছে 8:55। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে একটা সুপার ফুড নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই আমি, আচ্ছা আমি একটু সামারাইজ করি আমি এতক্ষণ কি কি বলছি। তাহলে হচ্ছে আমার গাটকে শক্তিশালী করার জন্য আমি 4 ধরনের খাবার খাবো। ফার্স্ট টাইম বলেছি ফার্মেন্টেড জাতীয় খাবার, সেকেন্ডলি বলেছি ফাইবার যুক্ত খাবার, থার্ডলি বলেছি প্রোটিন জাতীয় খাবার, এবং ফোর্থলি বলেছি হেলদি ফ্যাট যুক্ত খাবার। ঠিক আছে? আর আপনারা বুঝতে, আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে আমি যদি কোয়েশ্চেন করার টাইম দিই, তখন হচ্ছে আপনারা বলবেন যে কোন পোর্শনটা আপনারা বুঝতে পারেননি। তাহলে এই 4 ধরনের খাবার আমাদের গাটকে হেলদি রাখবে। তো এখন হচ্ছে আমরা একটা স্পেশাল খাবার নিয়ে আলোচনা করব, যে এটা আসলে উপকারিতাটা কতটুকু। একটা সুপার ফুড নিয়ে আলোচনা করব। ফার্স্টে যে আমি বলেছি ফার্মেন্টেড জাতীয় খাবার, তার মধ্যে যে আমি বলেছি পান্তা ভাত। পান্তা ভাত আমাদের বডির কি উপকার করে? তো অ্যাকচুয়ালি পান্তা ভাত, আমরা কি মনে করি অ্যাকচুয়ালি পান্তা ভাত কি আমার খাবার? আমার তো অনেক টাকা আছে, আমি তো রান্না করে সরাসরি হচ্ছে গরম ভাতে খেতে পারি, তাহলে পান্তা ভাত আমি কেন খাবো? পান্তা ভাত তো গরিবরা খায়। আগের দিনে হচ্ছে মানুষরা কি করতো, সন্ধ্যাবেলা যে খাবার খেত, সন্ধ্যাবেলা ভাত খেত, ভাত খাওয়ার পরে হচ্ছে কিছু পরিমাণ ভাত বেঁচে গেলে
তার তো ব্রেকফাস্ট করা টাকা নাই, ঠিক আছে? তো তার তো এখন তো সকালবেলা তাকে আগের দিনের মানুষ হচ্ছে হার্ড ওয়ার্কিং ছিল, সকালবেলা কাজ করতে হবে। এখন ব্রেকফাস্ট করা যেমন তাদের হচ্ছে পুরি সিঙ্গারা এগুলা খাওয়ার, পরোটা, ডিম ভাজি এগুলা খাওয়ার তো তার টাকা নেই। তো সে কি করতো, যদি হচ্ছে রাতে কিছু পরিমাণ ভাত বেঁচে যেত, তাহলে সেটা হচ্ছে জলে ভিজিয়ে রাখতো, আর সেটাই পরবর্তী সকালবেলা পান্তা ভাত হিসেবে তারা গ্রহণ করতো। তো আমরা জানি যে ওরা কত পান্তা ভাত খেয়ে কি পরিমাণ স্ট্রেংথ নিয়ে ওরা হচ্ছে মাঠে খামারে সারা দিন পরিশ্রম করতো এই পান্তা ভাত খেয়ে। অনেক সময় যেমন আমার পূর্বপুরুষরা, যেমন আমার যে ঠাকুমা, দাদু, ওনারা দেখতাম যে প্রতিদিন সকালবেলায় পান্তা ভাত খায়। সকালবেলা হচ্ছে ওদের রেগুলার রুটিন হচ্ছে ওরা পান্তা ভাত খাবে। তা আমি দেখেছি যে আমার ঠাকুমা কত অ্যাক্টিভ ছিলেন অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি ওনারা তো এই পান্তা ভাতের যেই গুণমহিমা, সেই গুণমহিমা শ্রবণ করে তো ওরা আর পান্তা ভাত খেতেন না। ওরা ওদের নিজেদের প্রয়োজনে হচ্ছে পান্তা ভাত খেতেন। তো এখন আমরা যেহেতু পান্তা ভাত খাওয়াটা বন্ধ করে দিয়েছি, তো আজকে হচ্ছে আমরা এই পান্তা ভাত সম্পর্কে জানবো, হ্যাঁ? তো পান্তা ভাত নিয়ে সর্বপ্রথম পূর্ণাঙ্গ গবেষণা করেছেন ডক্টর মধুমিতা বড়ুয়া, যিনি কিনা আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি জৈব ও প্রযুক্তি বিভাগের একজন অধ্যাপক। তো চলুন জেনে নেই যে পান্তা ভাতে কি রয়েছে। আচ্ছা, পর্যাপ্ত মিনারেলস, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, যেই মিনারেলস গুলো আমাদের বডির অ্যাক্টিভিটিতে বিভিন্ন কার্যক্রমে তারা নিযুক্ত হয়, সেই মিনারেলস গুলো পান্তা ভাতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। না, ভিটামিন, কি কি ভিটামিন রয়েছে পান্তা ভাতে? ভিটামিন বি 6, ভিটামিন বি 12 এবং ভিটামিন কে। দেখেন, অনেক সময় আমাদের ডক্টররা, যেমন আমাদের স্যারেরা আমাদেরকে পড়াইতো, আরে তুমি তো হচ্ছে আহ আমিষ খাও না, তাহলে তোমার তো হচ্ছে পার্নিশিয়াস এনিমিয়া হবে, তোমার তো মেগালোব্লাস্টিক এনিমিয়া হবে, তোমার তো ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হবে। তো অনেক সময় আমরা এরকম ভাবে আমরা বায়াসড হই বিভিন্ন মানুষের কথায়, যে ভিটামিন বি 12 অনলি এনিমেল সোর্সে পাওয়া যায়। ইদানিং বিভিন্ন গবেষণা আসছে, যেমন একটা আহ খাবার আছে চার মগজ, আপনারা হচ্ছে বিভিন্ন মার্কেট গুলাতে, নিউ মার্কেটে পেতে পারেন চার মগজ। ওই চার মগজ গুড সোর্স অফ ভিটামিন বি 12। তো এখানে গবেষণা চলে আসছে যে পান্তা ভাতেও ভিটামিন বি 12 থাকে, যেটা কিনা হচ্ছে ভক্তদের, মানে যারা কিনা ভেজিটেরিয়ানদের অনেক ডেফিসিয়েন্সি থাকে, যার কারণে এনিমিয়া ডেভেলপ করে। অনেক ভক্তদের হচ্ছে আমরা এখন এনিমিয়া আক্রান্ত হচ্ছি, রক্ত শূন্যতায় আক্রান্ত হচ্ছি। তাহলে ভিটামিন কি থাকে? ভিটামিন বি 6, বি 12 এবং ভিটামিন কে। তাহলে আহ আপনি কোয়েশ্চেন করতে পারেন, তাহলে পান্তা ভাতের মধ্যে যদি অনেক, আমি যে এখনো আলোচনা করিনি, আরো আরো অনেক আলোচনা আছে, তো এত জিনিস থাকে, এত ভিটামিন থাকে, মিনারেলস থাকে, তাহলে কি নর্মাল ভাত যে আমরা খাই সেগুলোতে নেই? অবশ্যই আছে, তবে খুব খুব কম পরিমাণে, খুব কম পরিমাণে আছে। আচ্ছা, আমি আবার আপনাদেরকে ডিফারেন্স করে বুঝাই যে অ্যাকচুয়ালি নর্মাল যে আমরা ভাত খাই, ভাতে কি পরিমাণে থাকে, আর হচ্ছে পান্তা ভাতে কি পরিমাণে থাকে। দেখেন, নর্মাল ভাত যে আমরা খাই, সে ভাতে আয়রন থাকে 3.5 গ্রাম, 3.5 মিলিগ্রাম পরিমাণ হচ্ছে আয়রন থাকে। কিন্তু পান্তা ভাতে থাকে 73.9 মিলিগ্রাম, প্রায় 21 গুণ বেশি। নর্মাল ভাতের তুলনায় পান্তা ভাতে 21 গুণ বেশি আয়রন থাকে। দেন ক্যালসিয়াম, 100 গ্রাম সাধারণ ভাতে 21 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। আর পান্তা ভাতে থাকে 850 মিলিগ্রাম ক্যালসিয়াম, যা নর্মাল ভাতের তুলনায় প্রায় 40 গুণ বেশি। আপনারা নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন, অ্যাকচুয়ালি হচ্ছে পান্তা ভাত যেটা কিনতে টাকা লাগে না, এরকম আমরা খুব সুন্দর প্রসেসে হচ্ছে পান্তা ভাত তৈরি করে খেতে খেতে পারি। আর আমরা হচ্ছে মুড়ির মতন করে ওষুধ খাচ্ছি, কত ক্যালসিয়াম খাচ্ছি, কত আয়রন খাচ্ছি, সেটা যদি পাওয়া যায় পান্তা ভাত থেকেই, তাহলে আমরা পান্তা ভাত কেন খাবো না, তাই নয় কি? এছাড়া রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, সেগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে থাকে পান্তা ভাতে। আর পান্তা ভাত যখন হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আহ পান্তা ভাত পান্তা ভাতে রূপান্তরিত হয়, তখন এই পরিবর্তনগুলো আসে। তখন এই যে আয়রন, তারপর হচ্ছে ক্যালসিয়াম, বিভিন্ন মিনারেলস এর পরিমাণ হচ্ছে বেড়ে যায়। আচ্ছা,
পান্তা ভাতে একটা বিশেষ উপাদান রয়েছে, সরি, নর্মাল ভাতে একটা বিশেষ উপাদান রয়েছে, সেটা হচ্ছে ফাইটিক অ্যাসিড। ফাইটিক অ্যাসিডটা হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি নিউট্রিয়েন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট জানি আমাদের বডির জন্য খুবই প্রয়োজন, কিন্তু এটা আরেকটা বদগুণ আছে, খারাপ গুণ আছে, সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্ট। সে কি করে? সে হচ্ছে আমাদের বডির যে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যে গুরুত্বপূর্ণ যে মিনারেলস গুলো, গুলোকে বেঁধে রাখে, তাদেরকে ব্লাডে অ্যাবজর্ব হইতে দেয় না, শোষণ হইতে দেয় না। তো যদি মিনারেলস গুলো ব্লাডে শোষণে না হয়, তাহলে সে আমার গুরুত্বপূর্ণ, আমার বডির যে যে গুরুত্বপূর্ণ কাজগুলো সে কিভাবে সম্পন্ন করবে? আগে তো ব্লাডে যেতে হবে, তাই নয় কি? কিন্তু এই ফাইটিক অ্যাসিড, নর্মাল ভাতে থাকা যে ফাইটিক অ্যাসিড, সে ফাইটিক অ্যাসিডটা হচ্ছে এই মিনারেলস গুলোকে বেঁধে রাখে, ব্লাডে অ্যাবজর্ব হইতে দেয় না। কিন্তু যখন আমরা ভাতটাকে ফার্মেন্ট হইতে দেই, যখন হচ্ছে গাজন প্রক্রিয়ায় সেই গাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তখন ফাইটিক অ্যাসিডটা দুর্বল হয়ে যায়। তখন সহজেই এই তার যে মুষ্টিবদ্ধ অবস্থা থেকে ফাইটিক অ্যাসিডের যেই কি বলবো আর, ঘাপটি, ওই ঘাপটি থেকে আমাদের মিনারেলস গুলো বেঁচে যায়। আর ওরা সহজেই, ওরা ব্লাডে অ্যাবজর্ব হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম করতে পারে। তাহলে আমরা এবার একটা বুঝলাম যে ফার্মেন্টেশনের কি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব রয়েছে, যে ফাইটিক অ্যাসিডটাকে হচ্ছে দুর্বল করে দেয়, আর ব্লাডে সঠিক পরিমাণে হচ্ছে আয়রন, মিনারেলস, ক্যালসিয়াম, বিভিন্ন মিনারেলস গুলা, গুরুত্বপূর্ণ মিনারেলস গুলা অ্যাবজর্ব হতে পারে। দইয়ে যেমন উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, সেরকম হচ্ছে পান্তা ভাতেও উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যেগুলো আমাদের বডির ইমিউন সিস্টেমে হেল্প করে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বাড়ায়। আরেকটা কথা, পান্তা ভাতে রয়েছে বিটা সিটোস্টেরল এবং ক্যাম্পোস্টেরল এর মতো মেটাবোলাইটস, যা যা হচ্ছে বডিকে ক্রনিক প্রদাহ থেকে রক্ষা করে। আমাদের যে বিভিন্ন ডিজিজ গুলা হয়, যেমন ফ্যাটি লিভার, তারপর হচ্ছে হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট ডিজিজ, তারপর হচ্ছে ক্রনিক রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন যে হচ্ছে আমাদের বডির যে প্রদাহগুলো, বাতের যন্ত্রণা, বিভিন্ন যে প্রদাহগুলো যেগুলো কমনলি সবার হয়ে থাকে, তো সেগুলো অ্যাকচুয়ালি, সেগুলোর মূল কারণ হচ্ছে, মানে মূল কারণ হচ্ছে এরকম ক্রনিক ইনফ্লামেশন, যেটা কিনা হচ্ছে পান্তা ভাতে, পান্তা ভাত যদি আমরা খাই, আর এই যে বিটা সিস্টোস্টেরল এবং ক্যাম্পোস্টেরল, যে এন্টি ইনফ্লামেটরি তার যে ইফেক্ট, সেই ইফেক্টটা আমাদের এই ডিজিজ গুলো থেকে মুক্তি প্রদান করতে পারে। আচ্ছা, পান্তা ভাতে রয়েছে আইসোর হ্যামন্যাকটিন 7 গ্লুকোসাইড নামের একটা ফ্ল্যাভোনয়েডস, যা বডিকে ক্যান্সার, যেটা এন্টি ক্যান্সার হিসেবে কাজ করে, যারা হচ্ছে আমাদেরকে ক্যান্সার থেকে মুক্তি প্রদান করে। আজকে দেখেন আমাদের চারদিকে কত ক্যান্সার পেশেন্ট, বিশেষ করে যারা আমরা হাই লাইফস্টাইল মেনটেন করি, তারা হচ্ছে বেশি হচ্ছে এই ক্যান্সারে হচ্ছে আক্রান্ত হচ্ছে। তো আমরা যদি হচ্ছে সামান্য পান্তা ভাত খেয়ে আমরা যদি এই ক্যান্সার থেকে রক্ষা পাই, বা এন্টি ক্যান্সার এজেন্ট এই আমরা পান্তা ভাত থেকে পাই, তাহলে হচ্ছে আমরা কেন খাবো না পান্তা ভাত? আমাদের অবশ্যই পান্তা ভাত খাওয়া উচিত। আচ্ছা, এবার একই এট এ গ্ল্যান্স আমি এতক্ষণ যা বলেছি তা হচ্ছে আমি সামারাইজ করব। অ্যাকচুয়ালি পান্তা ভাতের উপকারিতা, ফার্স্ট ফার্স্ট হচ্ছে পান্তা ভাত রক্ত স্বল্পতা বা এনিমিয়া প্রতিরোধ এবং প্রতিকারে সাহায্য করে। কারণ আমি ডিসকাস করেছি যে পান্তা ভাতে আমাদের বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ মানুষের এনিমিয়া যেটা, সেটার ধরন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো যেহেতু পান্তা ভাতে নর্মাল ভাতের তুলনায় 21 গুণ বেশি আয়রন থাকে, তাইলে হচ্ছে আমরা যদি ডেইলি কিছু পরিমাণে পান্তা ভাত খাই, পরিমিত পরিমাণে, তাহলে হচ্ছে আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থেকে মুক্তি পেতে পারবো। আর যাদের অলরেডি প্রতিরোধ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াকে প্রতিরোধ করতে পারবো, আর যাদের অলরেডি এনিমিয়া ডেভেলপ করেছে, তারা হচ্ছে প্রতিকার পাবে এনিমিয়া থেকে। সেকেন্ড, পান্তা ভাত প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে। প্রোবায়োটিক্স থাকে এটার ভিতরে, অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে। তাহলে সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। থার্ড, পান্তা ভাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস, যা শরীরকে ছন্দময় রাখে। যে মিনারেলস গুলো যদি হচ্ছে আমাদের বডিতে সঠিকভাবে কাজ করে, তাহলে আমরা সুস্থ থাকি। আমরা যদি সুস্থ থাকি, আপনি দেখবেন আপনি যখন সুস্থ থাকবেন, তখন আপনি যা করেন তাই ভালো লাগছে। আপনার গান গাইতে ভালো লাগছে, আপনার ভগবানের সেবা করতে ভালো লাগছে, মানে ভজন গাইতে ভালো লাগছে, আপনার ভগবানের সেবা করতে ভালো লাগছে, আপনার বৈষ্ণবদের সেবা করতে ভালো লাগছে, মানে
সবকিছু করতে ভালো লাগে, তো এটা ছন্দের মতন মনে হয়। মানে হচ্ছে মিনারেলস গুলো আমাদের বডিকে ছন্দময় রাখে, যে মিনারেলস গুলো পর্যাপ্ত পরিমাণে আমরা পান্তা ভাত থেকে পেয়ে যাচ্ছি। পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার। যখন হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেক পরিমাণে হচ্ছে তাপদাহ হয়, আমাদের বডি অনেক হিটেড হয়ে যায়, তখন যদি আমরা পান্তা ভাত খাই, সেটা হচ্ছে আমাদের বডিকে কুল রাখবে। আর এই গরমটাকে আমরা এনজয় করতে পারবো। আপনি দেখবেন শীতকালে যখন হচ্ছে আপনার রুম হিটার আমরা ব্যবহার করি, ওই রুম হিটারটাকে হচ্ছে আমরা খুবই হচ্ছে এনজয় করি, শীতকালে খুব ভালো লাগে। তো আমাদের বডিটা যদি ঠান্ডা থাকে, তাহলে হচ্ছে যখন হচ্ছে গরম পড়বে, যেটা কিনা হচ্ছে আহ ল অফ নেচার, যে গ্রীষ্মকালে গরম পড়বে, তো গরমটাকে হচ্ছে আমরা এনজয় করতে পারবো যদি আমরা পান্তা ভাত খাই, যেহেতু সেটা হচ্ছে আমাদের বডিটাকে কুল রাখে। পান্তা ভাত অনিদ্রা দূর করে। ছয়, পান্তা ভাত হচ্ছে কোলাজেনের যে আমাদের যে চাহিদা, আমাদের বডিতে কোলাজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। আমাদের যেই লাবণ্য, আমাদের চেহারার লাবণ্য, হ্যাঁ, শরীরে যে হচ্ছে ভ্যারাইটিস জয়েন্টস, যে সাইনোভিয়াল ফ্লুইড, সেগুলোতে কোলাজেনের অবদান অনস্বীকার্য। তো কোলাজেনের পরিমাণ আমাদের বডিতে বাড়িয়ে সেটা হচ্ছে ত্বককে টান টান রাখে, এবং হচ্ছে তারুণ্য দীর্ঘায়িত হয়। আমাদের অনেক দিন পর্যন্ত হচ্ছে আমরা তরুণ থাকতে পারবো যদি হচ্ছে আমরা ডেইলি পরিমিত পরিমাণে পান্তা ভাত খাই। তারপর হচ্ছে ফার্মেন্টেশনের ফলে, যে আমাদের যে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় নর্মাল ভাত, পান্তা ভাত হওয়ার সময়, তখন হচ্ছে ভাতে যে কার্বোহাইড্রেট ভয়ে আমরা ভাত, মানে ভাত খেলেও মনে শান্তি লাগে না, আরে আমি তো বিষ খাচ্ছি, আমি তো কার্বোহাইড্রেট খাচ্ছি, বেশি পরিমাণে খেয়ে ফেলছি, আমার তো লিভার ডিজিজ হবে, আমার তো ফ্যাটি লিভার হবে, আমার তো হার্ট ডিজিজ হবে। কিন্তু পান্তা ভাত যদি আমরা খাই, তাহলে পান্তা ভাতের মধ্যে ভাতের চেয়ে অনেক পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফ্যাট কমে যায়, যেটা কিনা পরিমিত পরিমাণে খেলে আমরা ওজন নিয়ন্ত্রণে হেল্প করে পান্তা ভাত। তাহলে আপনাদের মনে নিশ্চয়ই কোশ্চেন থাকতে পারে যে মাতাজি, আপনি এত উপকারিতা বললেন, এত তার মধ্যে এত আয়রন, এত ক্যালসিয়াম, এত রোগ প্রতিরোধ ক্ষমতা, এত এন্টি ক্যান্সার এজেন্ট আছেন, তাহলে তাকে কোনো অপকারিতা নাই? অবশ্যই আপনাদের মনে কোশ্চেন হতে পারে, তার কি কোনো অপকারিতা নাই? তো অ্যাকচুয়ালি আমরা জানি, যখন হচ্ছে একটা মানুষ অনেক বেশি প্রশংসা করে কোন একটা প্রোডাক্টের, অনেক বেশি প্রশংসা করে, তখন হচ্ছে যেহেতু হচ্ছে কলিযুগ হচ্ছে প্রতারণার যুগ, তখন আমাদের মনে হয় নিশ্চয়ই এখানে ভেজাল আছে, নিশ্চয়ই এখানে সমস্যা আছে, নাহলে হচ্ছে সে এত প্রশংসা কেন করবে। কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে পান্তা ভাত খাওয়ার কোনো ক্ষতিকর দিক এ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারেননি। তাহলে কখন আমাদের বডিতে উপকার মানে অপকার হবে বা ক্ষতিগ্রস্ত হবে যখন আমরা পান্তা ভাত খাবো? আমরা যদি সঠিক পরিমাণ, সঠিকভাবে পান্তা ভাত না তৈরি করতে পারি। ধরেন আপনি হচ্ছে বিকাল বেলা হচ্ছে ভাতকে জলের মধ্যে ডুবিয়ে রাখলেন, সেটা হচ্ছে 14, 15, 16 ঘন্টা ফার্মেন্টেশন হতে থাকলো, সেটা হচ্ছে আমাদের বডিতে, সেটা অ্যালকোহল প্রডিউস করবে অনেকক্ষণ, যদি হচ্ছে মানে 12 ঘন্টা। পান্তা ভাত তৈরি করার প্রপার নিয়ম হচ্ছে 12 ঘন্টা তাকে হচ্ছে ফুললি ফুললি আহ জলের মধ্যে হচ্ছে তাকে অ্যাবজর্ব করে রাখতে হবে, জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তো জলের মধ্যে ডুবিয়ে রাখলে কি হয়? জলের মধ্যে ডুবিয়ে রাখলে ওই ভাত বাতাসের সংস্পর্শে আসে না, তখন হচ্ছে এটার মধ্যে যে আহ উপকারী ব্যাকটেরিয়া গুলো তৈরি হওয়ার একটা সুযোগ পায় ফার্মেন্টেশন হয়ে, গাজন হয়ে। তো যখন হচ্ছে আপনি অধিক সময় 14, 15, 16 ঘন্টা ভাতকে এরকম হচ্ছে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, তখন হচ্ছে এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, কারণ এটা অ্যালকোহলে পরিণত হয়, আমাদের শরীর ম্যাজম্যাজ করবে, ঘুম ঘুম ভাব। এই পান্তা ভাত যদি আমরা খাই, ঘুম ঘুম লাগবে, নেশা হতে পারে, নেশা পর্যন্ত হতে পারে। আপনার হচ্ছে আপনারা জানেন মদ কিভাবে তৈরি করে? এই পান্তা ভাত থেকে কিন্তু হচ্ছে অনেকদিন পর্যন্ত মাটির নিচে ওরা এরকম জল দিয়ে রেখে দেয়, তারপরে ওরা হচ্ছে এটা মদ হিসেবে ইউজ করে, তখন এটা অ্যালকোহল হয়ে যায়। বিশেষ করে মিথানল, যেটা কিনা আমাদের বডির জন্য খুবই খুবই ক্ষতিকর। ইথানল যে হচ্ছে খুবই ক্ষতিকর। তো আপনি যদি সতর্ক থাকেন, তাহলে আপনার এই ক্ষতিকর প্রভাবগুলোকে আপনি প্রতিরোধ করতে পারেন। আর এটা হচ্ছে, আমরা যে অপরিষ্কার পানি, অপরিষ্কার জল এবং অপরিষ্কার পাত্র আহ এই পান্তা ভাত তৈরি করার জন্য সময় ইউজ করি, তখন এটা হচ্ছে আমাদের বডিতে ক্ষতি করতে পারে। যেমন হচ্ছে আমাদের ডায়রিয়া, গ্যাস্ট্রো এন্টারাইটিস, এগুলো হচ্ছে মানে খারাপ ব্যাকটেরিয়া আপনার পান্তা ভাতের মধ্যে গ্রো করতে পারে।
তো এখন হচ্ছে আমরা জানবো যে কিভাবে আমরা পান্তা ভাত তৈরি করব, আর কোন চালটা, কোন চালের ভাত খেলে, মানে কোন চালের ভাত পান্তা ভাত হিসেবে খেলে আমরা এই যে এত পরিমাণে হচ্ছে নিউট্রিয়েন্টস এর কথা বললাম, সেগুলো প্রপার পরিমাণে হচ্ছে আমরা পেয়ে যাব। এখন আমরা বর্তমান যুগের যে ভাত, বর্তমানে আমরা যে ভাতগুলা খাই, সেগুলো হচ্ছে একদম সাদা চালের ভাত। আমাদের ভাতের যে উপরে যে প্রোটিন কোটটা, ওই প্রোটিন কোটটা হচ্ছে মেশিনে হচ্ছে পলিশ করা হয়, যাতে হচ্ছে চালটাকে ঝকঝক তকতকে লাগে, চালটাকে অনেক সুন্দর লাগে, ভাতটাকে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আগে হচ্ছে আমি আমি নিজেও দেখতাম যে যখন আমাদের আহ নিজেদের ক্ষেতের চাল যেগুলো আনতো, এগুলো অনেক মোটা মোটা ছিল, তো সেগুলো খেতে ভালো লাগতো না। হুম। কারণ ভালো জিনিস তো আমাদের ভালো লাগে না, আমরা বাঙালি না, ভালো জিনিস আমাদের ভালো লাগে না। কিন্তু আমার বাবা যখন দেখতাম যে খুব চিকন চিকন চাল, মিনি ক্যাট, এটা বাজার থেকে কিনে নিয়ে আসতো, সেটা হচ্ছে সেটার ভাত খেতে খুব মজা লাগতো। কিন্তু এটাতে কোনোই পুষ্টিগুণ নেই, কারণ উপরের যেই যে প্রোটিন কোট, সেটাই হচ্ছে ওই মেশিনে পলিশ করে দেয়। তো আমরা যদি লাল চালের ভাত, যেটা লাল চালের উপরে হচ্ছে থায়ামিনের কোট থাকে, সেই চালের ভাতকে যদি হচ্ছে আমরা সন্ধ্যাবেলা রান্না করে, 6টা বাজে রান্না করে ফেলবো, ওইটা হচ্ছে রান্না করে আগে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেটা সফট করতে হবে, মানে যাতে কিনা এত পরিমাণে জল দিতে হবে যাতে কিনা হচ্ছে ভাতটা একদম জলের নিচে ডুবে থাকে। সেটা যদি হচ্ছে আমরা 12 ঘন্টা হচ্ছে এভাবে ভাতকে ভিজিয়ে রাখি, সেভাবে পান্তা ভাত তৈরি করে আমরা সকালবেলা খাই, তাহলে হচ্ছে এতক্ষণ যে পান্তা ভাতের গুণকীর্তন করলাম, সেগুলো হচ্ছে একদম প্রপারলি আমি পেয়ে যাব। প্রপার নিউট্রিয়েন্টস গুলো হচ্ছে এন্টি ক্যান্সার ইফেক্ট, এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট, তারপর হচ্ছে প্রিভেনশন অফ এনিমিয়া, এই যে গুণগুলা, সেগুলো হচ্ছে আমাদের ভিতরে ঢুকে যাবে, মানে হচ্ছে আমরা আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হচ্ছে আমরা হেল্প করতে পারবো এই পান্তা ভাতের মাধ্যমে। তো অ্যাকচুয়ালি আমরা মাঝে মাঝে বা কারো যদি এরকম, আমি এখানে অনেক ডিভোটিদের আমি জানি, যেমন কালিন্দী মাতা যে আমাকে বলেছেন যে ওনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেছে। তারপর এরকম নিশ্চয়ই খোঁজ নিলে দেখা যাবে যে অনেকেরই হচ্ছে এরকম আয়রন ডেফিসিয়েন্সি আছে, কারো হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি আছে, যে কোনো কারণে হোক তাদের এনিমিয়া ডেভেলপ করছে। তারপর তাদের অনেকের হচ্ছে কয়েকদিন পর পর হচ্ছে অসুস্থতা, জ্বর আসে কয়েকদিন পর পর, 1 মাস পর পর, 2 মাস পর পর এরকম জ্বর আসা, মানে হচ্ছে আমার প্রতিরোধ ক্ষমতা নেই, বা হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা কম, যার কারণে এরকম আমি ব্যাকটেরিয়া ভাইরাস গুলোর সঙ্গে হচ্ছে ফাইট করতে পারছি না, যার কারণে ডিজিজ ডেভেলপ করতেছে। তো তারা হচ্ছে আপনারা চাইলে এরকম লাল চাল কিনে এনে পান্তা ভাত করে ডেইলি হচ্ছে কিছু অ্যামাউন্টে, বেশি বেশি পরিমাণে খাওয়া যাবে না। কারণ আমি আপনাকে অলরেডি বলেছি যে 100 গ্রাম পান্তা ভাতে কি পরিমাণ আয়রন থাকে, কি পরিমাণ ক্যালসিয়াম থাকে। অল্প ভাত থেকে আপনি অনেক পরিমাণে হচ্ছে নিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি প্রতিদিনই হচ্ছে কিছু পরিমাণে এরকম 1 কাপ পরিমাণ হচ্ছে পান্তা ভাত বিভিন্ন ভেজিটেবলস বা তরকারি দিয়ে খান, তাহলে হচ্ছে আপনার সেই নিউট্রিয়েন্টস গুলার ঘাটতি আপনি মিট করতে পারবেন, ঘাটতি কমাতে পারবেন। তো আজকে এতটুকুই ছিল আমার আলোচনা। আপনারা সবাই শুনেছেন কিনা, আর আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা এখন বলতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, পান্তা ভাত কি আমরা কি জল সহ খাবো না ইয়ে আছে না জল ছাড়া, কোনটা আপনি জল থেকে ছেঁকে নিবেন পান্তা ভাত। মানে আমরা আপনার জলে আমরা হচ্ছে সফট করে রাখি না, জলে ভিজিয়ে রাখি না, জল থেকে হচ্ছে আপনি পান্তা ভাতটাকে হচ্ছে মানে ছেঁকে নিয়ে খাবেন। এটার মধ্যে কিছু পরিমাণে জল থাকতেই পারে। আর এমনিতে যদি জল সহ খেলে কি কোনো সমস্যা আছে না না মাতাজি? না, না, কোনো কোনো সমস্যা নেই প্রভু, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ মাতাজি। আর আরেকটা কথা বলি, এটা আপনার ভগবানকে নিবেদন করতে পারেন আপনি। আরো পারফেকশনের জন্য উপেন্দ্র প্রভুকে জিজ্ঞেস করতে পারেন। আপনি যদি সন্ধ্যাবেলা ভাত রান্না করে সেটা হচ্ছে ঠান্ডা করে সেটা যদি জলে ভিজিয়ে রাখেন, আর সেটা শুদ্ধভাবে ভিজিয়ে রাখেন, তারপর পরবর্তী দিন সকালে কোন একটা আইটেম রান্না করে
একটা কোন একটা তরকারি বা কোন একটা ভর্তা, সেটা হচ্ছে রান্না করে এই পান্তা ভাত সহ ভগবানকে অফার করেন, এটা আমি মনে করি অবশ্যই হচ্ছে করা যায়। কারণ আমরা তো হচ্ছে ভগবানকে অফার ছাড়া কোনো কিছু খাই না। এটা আপনি দেখ, হচ্ছে আপনি ভগবানকে, মাঝে যে পরবর্তী প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন, ধন্যবাদ। হ্যাঁ, আপনি ভগবানকে অফার করে হচ্ছে এরকম পান্তা ভাত খেতে পারেন হরে কৃষ্ণ যদি ইচ্ছে মাতাজি, হয়। প্রণাম শ্রীজি। প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। আমি একটা ক্লাসের মধ্যেই শুনছিলাম যে আমরা যে রান্না করে রাখি, এটা 2 ঘন্টার অধিক বা এর চেয়ে বেশি সময় হলে এটা খাবারটা মানে এরকম নেই, রজগুণ সম্পন্ন হয়ে যায়, এটা তার। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে রজোগুণ সম্পন্ন হয়ে যায়, তমগুণ সম্পন্ন হয়ে যায়। তবে আমি, যেমন হচ্ছে আমরা অনেক ওষুধ খাই না, আমরা কিন্তু অনেক ওষুধ খাই, ঠিক আছে? তো হুম। ওষুধগুলোর মধ্যে অনেক সময় হচ্ছে আমাদের বিভিন্ন আহ এনিমেল এনিমেল প্রোটিন দিয়েও হচ্ছে এই ওষুধগুলো উৎপাদন করবো। জানেন কি কি ধরনের, কি কি অনেক, কি বলবো, অনেক পোকামাকড়, অনেক কিছু দিয়ে হচ্ছে এই ওষুধগুলো তৈরি হচ্ছে। সেই ওষুধগুলো তো আমরা খাচ্ছি আমাদের শরীর রক্ষার জন্য, তাই নয় কি? তো হ্যাঁ। হুম। সেগুলো থেকে পান্তা ভাত ভালো নয় কি? আমরা তো হচ্ছে আমাদের বডিটাকে সুস্থ রাখার জন্য ওষুধ হিসেবে গ্রহণ করব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো হ্যাঁ। যদি হচ্ছে আমি ওষুধ হিসেবে গ্রহণ করি পান্তা ভাতকে, এটা অবশ্যই মনে হয় ভগবান আমাদের অপরাধ মার্জনা করবেন। আর আমাদের বডিতে রজগুণ এবং তমগুণের ইফেক্ট, আমাদের টার্গেট যদি থাকে এই পান্তা ভাত খেয়ে আমি সুস্থ থাকবো, সুস্থ থেকে আমি হচ্ছে ভগবানের সেবা করব, তাহলে নিশ্চয়ই মনে হয় যেন সেটা সত্যগুণেরও অতীত হবে। অতি ভুল। ধন্যবাদ মাতাজি। এনি আদার ডিভোটি? আর কেউ কোনো আসলে যদি হচ্ছে আপনারা মানে অ্যাকচুয়ালি আমি আজকে একটু অসুস্থ। আহ গতকালকে আমার নাইট ডিউটিটা একদম ভালো যায়নি। আমার অ্যাকচুয়ালি সারা রাত সার্ভিস দিতে হয়েছিল। তো অ্যাকচুয়ালি ঘুমটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আপনি না খেলে মরবেন না। না খেলে আপনি হচ্ছে, আপনি যদি একদিন না খেয়ে থাকেন, ওই বললাম না যে আপনার হচ্ছে সে অটোফেগি প্রক্রিয়া হচ্ছে স্টার্ট হবে, আপনি ক্যান্সারের জীবাণু থেকে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু হচ্ছে না ঘুমালে হচ্ছে আপনি মরবেন। ঘুমটা আমাদের জন্য অ্যাকচুয়ালি খুবই, আমার নিজের ক্ষেত্রে এরকমটা হয় যে যখন আমি ঘুমাতে পারি না ঠিকঠাক মতন, আমি অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে যাই। তো আই এম ফিলিং সিক টুডে। তো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা একটু বলতে পারেন, নাইলে হচ্ছে আমি লিভ নেব। আর আজকে হচ্ছে ক্লাস আপনাদের আপনাদের কাছে কেমন ইনফরমেটিভ মনে হলো? এটা হচ্ছে আপনাদের জীবনযাত্রায় কোনো উপকার আসবে কিনা সেটা হচ্ছে share করতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, আমরা সবার বাসা তো মাতাজি লাল চাল নেই, মানে আমরা সাদা চালের ভাত খাই। হ্যাঁ এটা এটা হ্যাঁ, মাতাজি, সাদা চালের ভাত খান, এটাকেও আপনি পান্তা ভাত করে খেতে পারেন। তবে হচ্ছে আমি যে নিউট্রিয়েন্টস গুলা যে পরিমাণ বললাম না, সেই পরিমাণে হয়তো উপকারটা আপনি এর চেয়ে কম পাবেন। তবে হচ্ছে আপনার নর্মাল ভাত চেয়ে আপনি যে চালটাকে ভাত করে খাচ্ছেন, ওই ভাতের চেয়ে ওই পান্তা ভাতের উপকারিতাটা আপনার বেশি হবে, বুঝতে পেরেছেন? আপনি এই ভাতকেও পান্তা ভাত করে খেতে পারেন। আর আপনি যদি বেশি উপকার পেতে চান, আপনার যদি এরকম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকে, মানে রক্ত শূন্যতা থাকে, আপনার যদি এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, আপনি তো ওষুধ কিনে খান, তাই নয় কি মাতাজি? ওষুধ তো হরি কিনে বল। খান। এরকম হচ্ছে হ্যাঁ, আপনার মার্কেটে হচ্ছে লাল চাল পাওয়া যায় কিনতে, বুঝছেন? তো আপনি 1 মাস 2 মাস এই লাল চালটাকে, এই এই লাল চাল দিয়ে হচ্ছে আপনি এরকম পান্তা ভাত করে খেতে পারেন, বুঝতে পেরেছেন? যদি আপনার ওইরকম কোনো সমস্যা থাকে। আর এভাবে যদি আপনি হেলদি পারসন হন, তাহলে আপনার এই নর্মাল ভাতকেই আপনি পান্তা ভাত করে খেতে পারেন, ঠিক না আছে? মাতাজি, আমার একটু শারীরিক সমস্যা, কি একটু মানে কাজে কোনো কিছু এনার্জি পাই না, যা করতে আছে যেন হচ্ছে মনের জোরে শুধু ধরিতে আছি যে করতে হইব, সব ভোরে তাহলে উঠতে হইব। ভাবছি আপনি কৃপা করে লাল চাল নিয়ে আসেন। আপনি রিবল। কৃপা করে না মানে লাল যেটাই চাল নিয়ে করতে আসেন। আছি, যে আমার বাধ্যটা আমার করতে হইব, মানে সবকিছুই করি, হুম। মানে সোজা কথা হলো করতে হইব। এই করতে হবে, এই জন্য মাথার উপর হচ্ছে আপনি পড়বো, মানে করতেছেন। হ্যাঁ, এডি মনে হয় আমি সব আপনার মনে মনে ভুল হ্যাঁ, করবো।
আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে মিনারেলস গুলো আমাদের জীবনকে করে ছন্দময়, বুঝতে পেরেছেন? এখন আপনার অছন্দময় জীবনে যদি ছন্দ আনতে চান, অবশ্যই আপনার লাল চালের সেই পান্তা ভাত দরকার। আমি মনে করি কি জানেন, এই মুড়ির মতন ওষুধ খাওয়ার চেয়ে টাকা দিয়ে কিনে খাবার খাওয়া ভালো। কি বলেন মাতাজি? না না আপনি কি মনে ঠিক করেন? আছে মাতাজি। না না ঠিক আছে মাতাজি, আমি অনেক না ঠিক আছে তো, না কোন সবকিছু মনে করেন জোর পূর্বক ভালো লাগে না কিন্তু করতে হবে, বাধ্যতামূলক মানে ধরেইতে আছি এইটাই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনি শীঘ্রই হচ্ছে মার্কেট থেকে লাল চাল নিয়ে আসেন, আর সেটা দিয়ে পান্তা ভাত তৈরি করে আপনি যেভাবে বললাম সেভাবে হচ্ছে আপনি খান। ঠিক আছে? হরে হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আর পান্তা হ্যাঁ, ভাত, তারপর হচ্ছে আমি কিন্তু হচ্ছে আজকে পান্তা ভাতের আগেও আমি কিছু খাবার নিয়ে আলোচনা করেছি। আপনারা সেগুলো পরিমিত পরিমাণে খাবেন ডেইলি। আশা করি সেগুলো হচ্ছে আপনাদের শরীর সুস্থ রাখতে অনেক উপকারে আসবে। আচ্ছা আর কেউ? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, শোনা যাচ্ছে। আপনার শ্রীচরণে প্রণাম হরি বল। মাতাজি, বলেন। প্রণাম। প্রণাম মাতাজি, আপনার শ্রীচরণে। মাতাজি, আমার বাতের সমস্যা আছে আর কি। তো বাতের সমস্যা আছে, হুম। আমার একটু ঠান্ডা লাগলে পায়ের মাসেল গুলো পেইন করে, বিভিন্ন জয়েন্টে পেইন করে। তো এক্ষেত্রে কি আমি পান্তা খেলে আমার কি কোনো সাইড এফেক্ট হবে? না, আপনার কোনো সাইড ইফেক্ট হবে না। অনেকে বলে যে এটা একটা কুসংস্কার, অনেকে বলে যে পান্তা ভাত খেলে বাতের অবস্থা খারাপ হয়ে যায়, বাতে ধরে। এটা অ্যাকচুয়ালি এক কুসংস্কার, সুপারস্টিশন অনলি। আপনি খেতে পারেন মাতাজি। আর যদি হচ্ছে লাল চালের পান্তা ভাত, এটা আপনার জন্য খুবই, আমি শুনেছি যে আপনি কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যান, হ্যাঁ, হ্যাঁ, আপনার শরীর খারাপ হ্যাঁ। লাগে, শরীর দুর্বলতা বেশি। আপনি ওই লাল চালের আপনি 2 মাস ট্রাই করে দেখতে পারেন। প্রতিদিন 100, আপনার 1 কাপ পরিমাণ সকালবেলা, ঠিক আছে? সকালবেলা আপনি ব্রেকফাস্ট হিসেবে এই পান্তা ভাত গ্রহণ করতে পারেন। হরি বল। আচ্ছা, হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। আর কেউ? মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, টক দইটা হুম। পায়া কি জল টল পাওয়া যাবে? হ্যাঁ, টক দই যে খালি পেটে খাইতে হয়েছেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো সকালে জল খাবো না, সকালে তো খালি পেটে জল খাবো, জল খাবার পরে কি টক দইটা খাবো নাকি আর পরে? আরে, আপনি তো সকালবেলা ঘুম থেকে উঠেই জল খাবেন, বুঝতে পেরেছেন? ঘুম থেকে উঠেই তো জল খাবেন। এখন ঘুম থেকে ঘুম উঠেই জল খেলেন, জল জল হ্যাঁ, আমি বলেছি না, ঘুম মাতাজি, থেকে আমরা তো উঠে ঘুম থেকে স্নান টান ছাড়াই স্নান টান ছাড়াই জল খাবেন। ঘুম থেকে উঠেই আপনি জল খাবেন। জল খেয়ে, শুনেন, ঘুম থেকে উঠে বসবেন, বসে হচ্ছে আগে জল খাবেন, বসে বসে জল খাবেন। অন্তত হচ্ছে 1 গ্লাস হলে আপনি ঘুম থেকে উঠে জল খাবেন। জল খেয়ে তারপরে হচ্ছে আপনি আপনার বাহ্যক্রিয়া শেষে আপনি মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি হচ্ছে করার পর আপনি তো ঘুম থেকে উঠে স্নান করে আপনি ব্রেকফাস্ট করে ফেলেন না, তাই না? না না। আপনি ঘুম থেকে উঠে হচ্ছে মানে স্নান করে ব্রেকফাস্ট করে ফেলেন। আপনার কিছু কাজকর্ম আছে না, ভগবানের হুম সেবা পূজা আছে না? তো ভগবানের হুম সেবা আপনার চেষ্টা করবেন যে এরকম ভগ আপনার ভগবানের সেবা পূজা গুলার শেষ করে তারপরে হচ্ছে আপনার এই এটা ব্রেকফাস্ট করার জন্য। ধরেন আপনি ও হচ্ছে ভগবানের সেবা পূজা করলেন, মঙ্গল আরতি করলেন, মঙ্গল আরতি করার পরে হচ্ছে আপনি একটু জল খেলেন, জল খাওয়ার পরে একটু জব করলেন, হুম জব করার পরে তারপর হচ্ছে আপনি তো ভগবানের আরো হচ্ছে ইয়ে আছে আপনার সকালবেলা, উম দর্শনারতি আছে, ভগবানের হুম অর্চনা আছে, তারপরে না আপনি ব্রেকফাস্ট করবেন, হুম হুম। তখন আপনি টক দই খাবেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। ব্রেকফাস্টের আগে তো আচ্ছা। অনেক সময় পাওয়া যায় জল খাওয়ার জন্য, হরে বুঝছো? কৃষ্ণ মাতাজি, আপনার শ্রীচরণে প্রণাম। হ্যাঁ মাতাজি। মাতাজি, এই যে পান্থা পাত্রা যে মাতাজি, মানে ঠান্ডার কোনো সমস্যা হয়নি এটা মাতাজি? ঠান্ডার সমস্যা? হ্যাঁ হ্যাঁ। ঠান্ডার সমস্যা হচ্ছে, এখন আপনার কি ঠান্ডার সমস্যা রয়েছে?
হ্যাঁ মাতাজি, আমার অ্যালার্জির সমস্যা, এর জন্য আর কি ঠান্ডার কারণে অ্যালার্জি আর কি, ধুলাবালুর কারণে সবসময় অ্যালার্জি। তো আমি কি ঠান্ডা ভাত খাইতে পারি মাতাজি? আপনি মানে আমি তো ঠান্ডা ভাত খেতে পারবেন না, ঠান্ডা ভাত শুনেন, ঠান্ডা ভাত হচ্ছে আপনি খেতে পারবেন, মানে জল তবে ভাত হচ্ছে আপনার হ্যাঁ, জল ভাত আপনি খেতে পারেন, তবে আপনি এক একটা মানুষের ক্ষেত্রে মাতাজি এক এক রকম। হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার দেখা গেছে কি আপনার যখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়, ঠিক আছে, তখন তো আপনার ঠান্ডা ভাত খেলেও ঠান্ডা হবে, গরম ভাত খেলেও হচ্ছে আপনার ঠান্ডা হবে, ঠিক আছে। আর আপনি ঠান্ডা ভাতটা ট্রাই করে দেখতে পারেন যে আপনার ঠান্ডা ভাত খেলে, ধরুন আপনি সুস্থ, ঠান্ডা ভাত খেলে খাওয়ার পরে হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেছেন, বা হচ্ছে আপনার সর্দি শুরু হয়েছে, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে, যে আপনার এরকম ঠান্ডা লাগে কিনা। মাতাজি মাঝে মাঝে ইচ্ছা করে ঠান্ডা ভাত খাওয়ার জন্য, খুব শখ হয়, হুম। কিন্তু আমি আপনি ভাবি ট্রাই যে করবেন, ঠান্ডা অ্যালার্জি বাইরে যাইব আপনি গা, ঠান্ডা try করবেন। যাইব গা, না না এর না, জন্য। আপনি ট্রাই করবেন, ঠান্ডা ভাতের সাথে অ্যালার্জির কোনো সম্পর্ক নেই, ঠান্ডা আমার তো ভাতের মাতাজি সাথে ঠান্ডার অ্যালার্জির কারণে কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছেন। তবে আপনি খেয়ে দেখবেন যে আপনার কোনো ক্ষতি হয় কিনা, ঠিক আছে। মাতাজি এটা কি সিদ্ধ চালের মানে ঠান্ডা ভাত খাওয়ায় না কাটারি এত করে খাওয়া যায়? হ্যাঁ, আতপ চালেরও খাওয়া যেতে পারে। আতপ চালের মধ্যে হচ্ছে সিদ্ধ চালের চেয়েও একটু গুণ বেশি থাকে, কারণ সিদ্ধ চালে যেহেতু হচ্ছে চালটাকে সিদ্ধ করা হয়, অনেক আহ, কমে যায়, নিউট্রিয়েন্টস কমে যায়। আপনি হচ্ছে আতপ চালও খেতে পারেন, সমস্যা নেই, আতপ চালও আপনার পান্তা ভাত করে খেতে পারেন। মাতাজি ওই যে ভয় থাকে যে ঠান্ডা ভাত খাইলে মাঝে মাঝে অন্য থাকে তো, খাই না এই গরুর হুম। ইয়েতে দিয়ে, ভাবি যে ঠান্ডা বাইরে যাবে, অ্যালার্জি বাইরে যাবে, এর ভয়ে খাইতে চাই না আর কি মাতাজি। পান্তা ভাতে আমি অ্যালার্জিক রিয়েকশন হয়তো আমি কখনো শুনি নাই, বা হচ্ছে আমি আমার কি স্টাডিতেও আমার কখনো স্টাডি করি নাই এরকম। আপনি হচ্ছে খেয়ে দেখতে পারেন যে আপনার বডিতে শুট করে কিনা, ঠিক আছে। ঠিক আছে মাতাজি, ওকে, অসংখ্য ধন্যবাদ, প্রণাম। অলরেডি হচ্ছে আপনার 9টা 28 বেজে গেছে। আহ আপনাদের মনে হয় হচ্ছে 9:30 থেকে আপনাদের আরেকটা ক্লাস রয়েছে, তো আমি হচ্ছে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ হরে শুভকারিতা। কৃষ্ণ মাতাজি। থ্যাংক ইউ সো মাচ। সাড়ে নটায় আরেকটা মিটিং আছে, এটা এটা আমার ব্যক্তিগত একটা মিটিং, সো দ্যাটস ওয়াই to close the meeting right from here. Okay, ওকে, thank you. আপনাদের সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করার জন্য। আপনারা হরে সবাই কৃষ্ণ আমার জন্য মাতাজি। আশীর্বাদ করবেন। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুভকারিতা, একটু কন্টিনিউ করো তার, আমি ওই মিটিংটা একটু কিছু। হুম, হ্যাঁ হ্যাঁ মাতাজি বলুন। মাতাজি, যাদের হাই প্রেসার, হুম, ওই জলনের সাথে কি লবণটা খাওয়া যাবে? বা লবণ খাইলে শুনেন বা হাই সবচেয়ে ভালো প্রেসার হয়, রোগীর কোনো না শুনেন, আপনার তবে একটু আপনার নর্মাল যেটা স্বাদ লাগে, যেই লবণটা নিলে স্বাদ লাগে তার চেয়ে একটু কম পরিমাণ লবণ নেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি সন্ধুক লবণ ইউজ করেন, বুঝছেন। আপনার নর্মাল যে আমাদের যে সন্দুক সল্ট লবণের পাওয়া যায় সেটা সমস্যা হচ্ছে, নাই। হ্যাঁ, সন্দুক লবণের সমস্যা নাই। আপনার শুনেন সন্ধুক লবণে সবই হচ্ছে আপনার ব্লাড প্রেশার বাড়াতে পারে, তবে হচ্ছে সন্ধুক লবণটা এই যে নর্মাল যে খাবার লবণ সেটা চেয়ে ভালো, স্বাস্থ্যকর, বুঝতে পেরেছেন। তো পান্তা ভাতের সাথে যদি আপনি লবণ ছাড়া খেতে পারেন তাহলে তো অনেক ভালো। আমি কিছু কিছু ভক্ত দেখছি খুব কম, মানে আপনার আমাদের রাধা মাধব মন্দিরের যে সুশান্ত গৌরহরিদাস প্রভুর যে একটা ছেলে ছিল, ওনার পুত্র, সে হচ্ছে আপনার অবশ্যই কোনো খাবারে লবণ খাইতো না, আর হচ্ছে লবণ খেত না, আর পান্তা ভাতে সে লবণ ইউজ করতো না। যদি লবণ না ইউজ করে, কিন্তু এটা তো খাওয়া যায় না, কিন্তু আপনি হচ্ছে যদি আপনার হাই প্রেশারের সমস্যা থাকে আপনি হচ্ছে ওই সন্দুক লবণটা ইউজ করতে পারেন, সেটা হেলদি, তবে হচ্ছে কম পরিমাণে, ঠিক আছে, যতটুকু স্বাদ লাগে তার চেয়ে কম পরিমাণে। হরে কৃষ্ণ। ঠিক আছে মাতাজি, আমরা তো লবণ ছাড়া জলন্ন পাইতে পারি না। হুম, আপনি সন্দুক লবণটা use, আর কেউ, আর কোনো ভক্তের কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখানেই হচ্ছে আজকে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করছি।
আমি যেটা বলছিলাম যে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, যাতে এভাবে প্রতি ক্লাসে আমি আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ইনফরমেশন, হেল্প টিপস নিয়ে আসতে পারি। আপনাদের সেবায় আমি নিযুক্ত হতে পারি, গুরু কৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারি। আপনাদের সবার চরণে আমার এই প্রার্থনা করে আজকে ক্লাস এখানে ইতি টানছি।